সৌদি আরব নতুন করে স্টেটমেন্ট দিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়াবে, কিসের ইঙ্গিত দিল সৌদির পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে যাচ্ছে এমন ইঙ্গিত পাওয়া গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, এবার রুশ এজেন্সি গোয়েন্দা বাহিনী জানালো নেতাকাকুর বাড়ির গুরুত্বপূর্ণ বাংকার ধ্বংস করে ফেলেছে খামেনি বাহিনী। সেখানে কতজন শত্রুর নেতা বা কমান্ডার উপস্থিত ছিল সেই বিষয়টিও আসছে বিস্তারিত। প্রিয় দর্শক, এছাড়া কুয়েতের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি স্থানে ভয়াবহ হামলার পর সেখানের অবস্থা খুব বাজে অবস্থা দাঁড়িয়ে গেছে এবং এ পর্যন্ত আমেরিকা ইরান যুদ্ধে 100 বিলিয়ন মার্কিন ডলার গচ্চা দিয়েছে, এমন তথ্য জানিয়েছে ইরান। এছাড়া থাকবে আর অনেকগুলো খবর, যেটার জন্য আপনারা বসছেন। হয়তো ধারাবাহিক সবগুলো খবর আমি দেওয়ার চেষ্টা করব, সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আগে আপনাদের জানিয়ে রাখলাম। প্রিয় দর্শক, প্রথমে আসি ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি বললেন এই 7 দিনের যুদ্ধে, 28 থেকে আজকে 7 দিনের বেশি হয়ে গেল, এই যুদ্ধে আমেরিকা এ পর্যন্ত 100 বিলিয়ন মার্কিন ডলার খরচা দিয়েছে। তাদের বেশ অনেক সামরিক বাহিনীর সদস্য সেনা সদস্য প্রাণ হারিয়েছে, মূল্যবান যন্ত্রাংশ হারিয়েছে, তারা রাডার সিস্টেম হারিয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছে, তাদের বেজ, মার্কিন যে বেজগুলোকে ধ্বংস করেছে ইরান। সবকিছু মিলে কি বলেছে কিনা সেটা ক্লিয়ার না, শুধু বলেছে এই যুদ্ধে আমেরিকা 100 বিলিয়ন ডলার গচ্চা দিয়েছে। এটা হালকা পাতলা ইস্যু না। কে বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, মাথা গরম করার মতো, এটি কতটুকু হবে জানি না। ওমান সাগরে দেখা গেছে নাকি চীনের গোয়েন্দা জাহাজ। এই গোয়েন্দা জাহাজটি পৃথিবীর কাছে একটি আতঙ্ক। চীন এমন একটি সুপার কম্পিউটার বানিয়েছে যেটা সাগরে বসে থাকবে এবং 10,000 কিলোমিটারের মধ্যে শত্রুর যে কোনো গতিবিধি এটা ট্র্যাক করতে পারবে। প্রশ্ন হলো, এটি ওমান সাগরে চীন পাঠালো কেন? কারণ আসন্ন যুদ্ধে রিয়েল টাইম ইন্টেলিজেন্স পৌঁছে দিতে চায় চীন, হয়তো ইরানকে, এমনটি আভাস মিলছে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো পৃথিবীর দিকে, তখন ইরান ওমান সাগরে তার এই গোয়েন্দা জাহাজ বা সুপার কম্পিউটারটি বসালো। এই জাহাজটির ভেতরে এমন এক সিস্টেম বা নজরদারি সিস্টেম আছে, 10,000 থেকে 6,000 কিলোমিটারের মধ্যে শত্রুর কোনো যুদ্ধ বিমান, কোনো ড্রোন, কোনো মিসাইল, যে কোনো অ্যাটাক আসার আগে এটি সংকেত দেবে, তার পজিশন বলবে, স্পিড বলবে, কোন পথ দিয়ে আসে সেটা বলবে, টার্গেট কোথায় সেটা বলবে, অর্থাৎ জিপিএস লোকেশন পর্যন্ত বলে দেবে যে শত্রুর এই অ্যাটাকটি কোন জায়গায় করতে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে আরো বেশি তথ্য দিয়ে এই যুদ্ধে আমেরিকাকে বিপদে ফেলতে এই ব্যবস্থা করছে? হয়তো এটি নিয়ে আমরা আগামী কিছুদিনের মধ্যে আপডেট তথ্য পাবো যে চীন আসলে কি করতে যাচ্ছে। কারণ আমরা এটুকু জানি, চীন কখনো যুদ্ধে জড়ায় না, তারা বাণিজ্য করে, তারা যে কোনো ভাবে তারা বিপদে বন্ধুর হাত ছাড়ে না, কিন্তু যুদ্ধে জড়িয়ে নিজের পুংটি মারে না। বাংলা কথাটা বললাম, এটা পাকিস্তান করতে যাচ্ছে, এই জন্য এই পুংটি শব্দটা ব্যবহার করলাম। দর্শক, 3 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি হলো যে মুস্তফাকে চীন এবং রাশিয়া সমর্থন দিয়েছে। মুস্তফা খামেনিকে চীন বলেছে আমেরিকাকে উদ্দেশ্য করে, ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যারা দায়িত্ব নিয়েছে সেটা ইরানের গণতান্ত্রিক এবং সাংবিধানিক পন্থাই হয়েছে। অতএব আমেরিকা সহ প্রত্যেকের ইরানের রাষ্ট্র ব্যবস্থাকে বা নতুন নেতৃত্বকে গ্রহণ করে নেওয়া উচিত। কারণ আমেরিকা ইসরায়েল হুমকি দিয়েছে, বাবার পরিণতি তাকেও ভোগ করতে হবে, অর্থাৎ তাকেও মেরে দেওয়ার একটা পরিকল্পনা আছে এই দেশ দুটির। তো সেই হিসেবে তারা বলছে যে মুস্তফা খামেনি যিনি দায়িত্ব নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন দিচ্ছে রাশিয়া এবং চীন,
এবং তারা তার বাবার মৃত্যু, খমেনির মৃত্যুতে শোক জানিয়েছে। পাশাপাশি চীনের সাথে ইরানের সাথে এই দুটো দেশ কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং তাদের উপর যে হামলা হচ্ছে তার নিন্দাও জানিয়েছে চীন রাশিয়া। তার মানে মুস্তফাকে যখন হত্যার হুমকি দিচ্ছে ট্রাম্প এবং নেতা সাহেব, তখন চীন রাশিয়া প্রকৃতপক্ষে তার পাশে দাঁড়িয়ে তাকে শক্তি যোগাচ্ছে, এটা স্পষ্ট হয়ে গেছে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো সৌদি আরব একটি স্টেটমেন্ট দিয়েছে যে তাদের দেশের কোনো ভূখণ্ড বা আকাশ বা স্থল ব্যবহার করেনি আমেরিকা। মিস্টার যুবরাজ ফয়সাল, প্রিন্স ফয়সাল, যিনি পররাষ্ট্রমন্ত্রী, ফয়সাল, তো তিনি বলছেন যে কোন ফয়সাল বিন ফারহান এরকম একটি নাম, মিস্টার ফারহান বলছেন যে সৌদি আরবের কোনো ভূমি বা আকাশ ব্যবহার করেনি আমেরিকা বা ইসরায়েল। অর্থাৎ সৌদি আরব ইরানকে বলছে, শাসাচ্ছে, তুমি আমার দেশের মধ্যে বারবার আক্রমণ করছো কিন্তু আমরা কোনো ঘাঁটি বা কিছু দেইনি, মানে ঘাঁটি আছে কিন্তু সেখান থেকে আমরা হামলা করতে দেইনি। এর কিছুক্ষণ পরই কোন এক বাঙালির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, পৃথিবীব্যাপী এটা ভাইরাল হয়ে গেছে। কিছু মাধ্যম বলছে এটি কোন এক বাঙালির তারা ধারণ করেছে। সেটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের ভেতর থেকে মরুভূমির একটি প্রান্ত থেকে ইরানকে উদ্দেশ্য করে যে মিসাইলগুলো মেরেছে তার একটা খোসা, সেই মিসাইলটির যে বাক্সটা, খোসাটা, তার কত মাত্রার, কোন মিসাইল, কি নাম, কত, সব ডিটেলস আছে। এবং দেখা যাচ্ছে মরুভূমিতে ভেড়া, উট বা দুম্বা চড়াচ্ছে, সেখান থেকে মোবাইলে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। প্রশ্ন হলো, সৌদি আরবের মরুভূমিতে মার্কিন নিক্ষিপ্ত মিসাইলের খোসা এলো কোত্থেকে? তার মানে সৌদি আরব কোনো বিষয়কে গোপন করতে চায় ইরানের হামলা থেকে বাঁচার জন্য। কারণ এখন পর্যন্ত ইরান প্রশ্ন করেছে, যদি আরবের বা গালফ কান্ট্রির কোনো ভূমি বা আকাশ ব্যবহার না করে আমেরিকা, বলতে হবে কোত্থেকে হিট করছে আমেরিকা। কারণ তারা পুরো ডিটেক্ট করেছে যে কোত্থেকে হামলাগুলো হয়েছে, সেই হামলার জায়গাগুলো দিয়ে আক্রমণ করছে ইরান। কিন্তু সৌদি আরব অস্বীকার করেছে, তারা বলছে যে আমরা আমাদের ভূমি ব্যবহার করতে দেইনি আমেরিকাকে, ইসরায়েলকে, ইরান খামোখা আমাদের আক্রমণ করছে। আর ঠিক তখনই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া চলে এসছে যে সৌদি আরবের ভিতরে মার্কিন মিসাইলের খোসা পাওয়া গেছে, খোসা মানে তার কভার পাওয়া গেছে, তার মানে এই ভূমি ব্যবহার হয়েছে। আমি জানি না যে ভিডিও ধারণ করছে তার কি অবস্থা হবে, আল্লাহ ভালো জানে। সৌদি আরব তার মিত্রদের সাথে এখন গোপনে আলোচনা করছে, কারণ তেলের পর পানির শোধনাগার বা পানির রিফাইনিং এ আক্রমণ হয়েছে। এখন মধ্যপ্রাচ্যকে বড় রকম টেনশনে ফেলে দিয়েছে ইরান। এখন সৌদি আরব পাকিস্তানকে বলছে, তোমার সাথে আমার একটা চুক্তি ছিল, আমার উপর আক্রমণ মানে তোমার উপর, তোমার উপর আক্রমণ মানে আমার উপর, পাকিস্তান তুমি এখন আসো আমাকে রক্ষায়। পাকিস্তান ঝানুমাল, দুষ্ট, বেঈমান, বিশ্বাসঘাতকদের দেশ তো পাকিস্তান, সবাই জানেন। পাকিস্তান বলছে, ওকে, আমি আসতে রাজি আছি, তুমি ডাকলে, তুমি ধনী লোক, তুমি ডাকলে তো আসতে হবে, আমি তো তোমার ভৃত্য, আমি তোমার বাসার কাজের লোক, চাকর। বাংলাদেশ, পাকিস্তান তো বড় লোকগুলোর চাকর, তাই না? আমাদের নেতারা আমাদের দেশের টাকাগুলো চুরি করে গরিবদের কাছ থেকে নিয়ে বড় বড় দেশে রাখে, নেতারা আরাম করে, কিন্তু আমরা মূলত চাকর। আমাদের প্রবাসে যারা বাঙালিরা কাজ করে তাদের সাথে খুব খারাপ আচরণ করে আরব রাষ্ট্রগুলো, কারণ এরা আমাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা খুব গরিব। ওরা বলে, তোদের নেতারা তো চোর, তোদের ভাগ্যের জন্য তোরা দায়ী। আরবরা বলে, দেখ, আমাদের নেতারা যাই হোক আমাদের ভাগ্য উন্নত করে, তেল বেঁচে হোক আর যেভাবে হোক, তোদের নেতারা টাকা চুরি করে সব বাইরে নেয়, তোরা কাজ করে খাবি, গাধার মতো খাবি, বলদের মতো খাবি, তোরা এখন আমাদের এই উট দুম্বা এগুলোর মতো তোরাও আমাদের কাছে এইরকম। আমরা ভোট দিয়ে বানাই যাদেরকে, তারা চুরি করে, বাস। মধ্যপ্রাচ্যে বা পৃথিবীর কাছে আমরা একটা দরিদ্র ফকিন্নি জাতি, এটা আমাদের ভাগ্য না, এটা আমরা ভাগ্য কিনে নিয়েছি, কারণ আমরা ঋণ খেলাপিদের ভোট দিয়ে নিযুক্ত করি, তাদেরকে আরো চুরি করার সুযোগ দেয়। আসেন, এখন পাকিস্তান বলছে যে তুমি যদি তোমার যুদ্ধে আমাকে রাখতে চাও, তাহলে আমার জন্য করণীয় হলো, আমার জন্য দুটো কাজ করতে হবে। নির্লজ্জের মতো পাকিস্তান সৌদি আরবকে বলছে কি, তুমি আমাকে 10 বিলিয়ন মার্কিন ডলার দেবা, মানে 10 বিলিয়ন বা 10 বিলিয়ন মার্কিন ডলার, মানে তুমি 5 বিলিয়ন আমার ব্যাংকে রিজার্ভ রাখবা, এটা আমাকে ঋণ দিচ্ছ। কারণ আমার ব্যাংক তো আমি খালি করে ফেলছি, আমার আর্মি জেনারেলরা, আমার নেতা তো চুরি করে খেয়ে ফেলছে। ইমরানকে জেলে রেখে দিয়ে
আমার জেনারেলরা অবৈধভাবে ক্ষমতায় বসছে, ফিল্ড মার্শাল হয়েছে, আর পিডিএম নামক পিপলস পার্টি বা নওয়াজ শরীফের দল আমরা সবাই মিলে লুটপাট করে ভান্ডার মানে তহবিল তো খালি করে ফেলছি। কি করবো এখন? তুমি আমাদের $5 বিলিয়ন দাও, এটা আমাদের রিজার্ভে রাখবো, খরচ করব না। আর $5 বিলিয়ন তেল দাও, অর্থাৎ 10 বিলিয়নের একটা চুক্তিতে এটা পুরোটাই ঋণ দাও। এই ঋণ কবে শোধ করবে পাকিস্তান জানে না। এখন পাকিস্তান কি করতে চাচ্ছে? পাকিস্তানের আরো কিছু জেনারেল এখন কোটিপতি হতে চায়। এই যুদ্ধ মানে কি? এর আগে পাকিস্তানের জিয়াউল হক এইভাবে আমেরিকাকে আফগানদের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দিয়েছিল, দিয়ে পাকিস্তানের টপ জেনারেলরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কিন্তু মাঝখান থেকে পাকিস্তান মারা গেছে, পাকিস্তানের সেনারা মারা গেছে, জনগণ মারা গেছে, বিভিন্ন জায়গায় পাকিস্তানের হামলা করেছে আমেরিকা। এখন আসিম মনি সাহেব, পুরানে হাফেজ আসিম মনি সাহেব, তিনি এই যুদ্ধে জড়াবেন তার জেনারেলদের পকেট ভারী করার জন্য, এমনটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও তিনি চূড়ান্ত না, কারণ পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য পাকিস্তানের ইন্টেলিজেন্স এখন শিয়া সুন্নি দ্বন্দ্বের চেষ্টা করছে। ইদানিং পাকিস্তানের মধ্যে সোশ্যাল মিডিয়ায় শিয়া সুন্নি দ্বন্দ্বের একটি খেলা চলছে। এই খেলাটা কেন? যাদের পাকিস্তান মক্কা মদিনা রক্ষার নামে চলে যায় কোথায়? সৌদি আরবকে রক্ষা করতে, আর ইরানের সাথে লড়াই শুরু করে দেয়। কেন পাকিস্তানকে কেন লাগবে? কারণ হলো ইরানের সীমান্ত আছে পাকিস্তানে, একদিকে ইরাক, একদিকে তুরস্ক, একদিকে আফগান, একদিকে আছে পাকিস্তান। এখন আমেরিকা যদি এই যুদ্ধে সৌদি আরবকে টেনে আনতে পারে, সৌদি আরব যদি পাকিস্তানকে টেনে আনতে পারে, তাহলে আমেরিকা কি করবে? ইসরায়েল আর আমেরিকা পাকিস্তানের যে বেলুচিস্তান বা যে সীমান্তটা আছে ইরানের সাথে, সেখান দিয়ে ঢুকে ইরানে হামলা করবে, এই পরিকল্পনা। কারণ এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ইসরায়েল আমেরিকার মূল টার্গেট আরবকে, গালফ কান্ট্রিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো। দুটো গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের, এই খবরগুলো কেউ দেয় না আপনাদের, আমি বলে দিই আপনাদের, একটু মিলিয়ে নেবেন। আমেরিকা তার সকল জনগণকে, আমি সকালবেলার ভিডিওতে বলেছি, কালকেও বলেছি, যে তার দেশ ছাড়তে বলছে, এবং তাদের দূতাবাসে যত কর্মকর্তা কর্মচারী আছে সবাইকে সৌদি আরব ছাড়তে বলেছে। প্রশ্নটা হলো, যুদ্ধ কবলিত অঞ্চলেও কখনো তাদের দূতাবাসের কর্মকর্তারা যান না, কারণ সেই সময় দুই দেশের মধ্যে যোগাযোগটা এর মাধ্যমেই হয়। কেন আমেরিকা বলছে? ধারণা করা হচ্ছে মিস্টার ড্রাম এবং মিস্টার নেতাকাকু মিলে সৌদি আরবের মধ্যে বড় কোনো অ্যাডভেঞ্চারে যাবে, হতে পারে মক্কা মদিনার উপর কোনো হামলা বা কোনো একটা ঘটনা ঘটাবে তারা। এটা হলো ফল ফ্ল্যাগ অপারেশন। এই ফলস ফ্ল্যাগ অপারেশন করে তারা বলবে এটা ইরান করেছে, তারপর পুরো মুসলিম উম্মাকে সৌদি আরব তার পক্ষে আনবে, এনে ইরানের বিরুদ্ধে লাগাবে। এটা হলো মূল পরিকল্পনা। সৌদি আরব তো মুসলমানের আবেগের জায়গা। ইরান বলছে যে আমরা মক্কা মদিনা রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা কি ধ্বংস করব? যখন 57টা মুসলিম দেশ মুখে আঙুল দিয়ে বসেছিল, একমাত্র ফিলিস্তিনের জন্য লড়াইটা শেষ পর্যন্ত আমরা করছি এবং আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি, একটি মুসলিম দেশ তো আগায় আসে নাই। কিন্তু এখন ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন সৌদিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, যে জন্য সৌদি আরব এখন পাকিস্তানকে স্ট্যান্ড বাই রাখছে। এরপর আরো অনেক দেশকে জড়াবে সৌদি আরব, যেহেতু ওয়াইসির মালিক, মুসলিমদের মোড়ল। কিন্তু বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হলো, পৃথিবীর প্রত্যেকটা মুসলিম দেশের প্রধানমন্ত্রী, ক্ষমতা দলটি আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বাধ্য হয়ে কথা বলেন, কিন্তু প্রত্যেকটা দেশের 98% জনগণ ইরান বা ফিলিস্তিনের পক্ষে। খেলাটা আছে এখানে। তারেক রহমান সাহেব মনে মনে ভালোবাসেন কাকে সেটা আমরা জানবো না, কিন্তু তিনি যে প্রধানমন্ত্রী চেয়ারে বসেন, এটা টেকাতে হলে আমেরিকাকে ম্যানেজ করে চলতে হবে। দেখেন না, খলিলুর রহমানকে নিতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, বালসাল কেন নিচ্ছেন তিনি? কারণ আমেরিকার চাপ ছিল, তার ইচ্ছা ওনাকে না, আমি জানি তার ইচ্ছা কে ছিলেন, কিন্তু বাধ্য করছে আমেরিকা, ওখানে ওনাদের ক্ষমতা বসতে দেবো না। তো আমি তো আগেই বললাম যে আমরা দরিদ্র দুর্বল দেশ, আমেরিকা ঠিক করে দেয়, ইরান তো মানেই নাই। ইরান মানছে যে কে হবে সর্বোচ্চ নেতা, ইরান ঠিক করে দিচ্ছে। আমেরিকা যাকে সবচেয়ে অপছন্দ করছে তাকে ইরান দিচ্ছে। এটা হলো বীরের জাতি রে ভাই, মাথা উঁচু করে বাঁচা আর বিড়ালের মতো বাঁচা তো এক জিনিস না। এখন পাকিস্তান এই যুদ্ধে জড়িয়ে একটা ভয়ঙ্কর দিকে নেবে। কি হবে শেষ পর্যন্ত? ইরান ভার্সেস মধ্যপ্রাচ্য বা ইরান ভার্সেস অল মুসলিম কান্ট্রি যুদ্ধ ছড়িয়ে পড়বে, আমেরিকা ইসরায়েল আস্তে করে সটকে পড়বে।
দেখেন এই দিকে যাচ্ছে। এই জন্য তুরস্ক এই যুদ্ধ যেন না ছড়ায় বারবার এটা ট্রাই করছে, ইরানকে বোঝাচ্ছে, বাকিদেরকে বোঝাচ্ছে। আবার ইরান কি করতেছে, আরবের পানি শোধনাগারে হিট করছে, তেলের মধ্যে হিট করছে। আবার কেন ইরান বলছে, তার বৈধতা ইরান দিচ্ছে কেন, যে আমার তো গুরুত্বপূর্ণ জীবন বাঁচানোর জায়গায় হাত দিচ্ছে ওরা, ওইখান থেকে তো আমি ওদের ওইখানে মারবো। কেন আরব রাষ্ট্রগুলো আমেরিকা ইসরায়েলকে বলতে পারছে না যে তোমরা চলে যাও, আমাদের উপর হামলা হচ্ছে, তুমি তোমার যেখান থেকে পারো করো, আমাদের ভূমি থেকেই করছো কেন? কিন্তু আরবরা বলতে পারছে না আমেরিকা। এইটা হলো তাদের সবচেয়ে বড় দুর্বলতা। রুশ গোয়েন্দা মাধ্যমগুলো তথ্য দিয়েছে, মানে এজেন্সি তথ্য দিয়েছে, ইরানের অ্যাটাকে নেতা কাকুর বাড়ির, যেখানে নেতা কাকুর লিডারশিপদের বাংকার ছিল, বাংকার, জীবন রক্ষার বাংকার, যেখানে সব লিডাররা অবস্থান করছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। কে বলছে? রুশ গণমাধ্যমের সূত্র ধরে, গোয়েন্দা বাহিনীর সূত্র ধরে রুশ গণমাধ্যম। তারা বলছে যে ইরান রাতে যে হাইপারসনিক মিসাইল মেরেছে, সেই হাইপারসনিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় 100 ফুটের মতো যে টানেল, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই লিডারশিপদের অবস্থান এখনো জানা যাচ্ছে না, তারা বেঁচে আছেন কি মরে গেছে। এবং নেতা কাকুর বাড়ির কোনো গণমাধ্যমের সাহস নেই এই মুহূর্তে সঠিক তথ্য দেওয়ার। তাদের ডাইরেক্ট বলা আছে কোনো তথ্য বাইরে দেয়া যাবে না, কিচ্ছু দেয়া যাবে না। সেই জন্য ওই দেশটির কোনো খবর এই মুহূর্তে আমরা ভিডিও আকারে দিতে পারছি না, খুব মামুলি আকারে পাওয়া যাচ্ছে, খুব মামুলি আকারে। ভেতরে কি চলছে সেখানকার সাংবাদিকরা বলছে, কিন্তু সেখানেও সেন্সর করা হচ্ছে। তার মানে ইরান সেখানে ব্যাপক পরিমাণ ধোলাই দিচ্ছে, কিন্তু আমরা দেখাতে পারছি না। সেই দেশ থেকে ফুটেজগুলো যারা দিবে তাদের 5 থেকে 7 বছরের জেল হবে। এখন যেটি বলা হয়েছে যে কালকে রাতে ইরান যে বড় ধরনের মার দিয়েছে, সেই মারে দখলদার দেশটির লিডারশিপের অবস্থান জানা যাচ্ছে না, তারা বেঁচে আছে না মরে গেছে, কোথায় কি আছে। এখন ইরান টার্গেটে হিট করছে এবং বলা হচ্ছে যে এই আক্রমণে দখলদারদের মূল সেনা কেন্দ্রগুলো, গোয়েন্দা বাহিনীর কেন্দ্রগুলো, রসদ ভান্ডারগুলো ধ্বংস করছে তারা। ইরান ব্যাপক আকারে তারা হিট করছে এবং এই হিটের ফলে দেখা যাচ্ছে যে তারা এখন আক্রমণ করবে কি, তারা আক্রমণ ঠেকাতে মাঝে কিছু যুদ্ধ বিমান পাঠায় আমেরিকার সাথে মিলেমিশে, আবার তারা সারাদিন সাইরেন বাজায় বাংকারে বসে থেকে তারা এই কাজগুলো করে। দর্শক, কুয়েতের ভেতরে 11টি স্থানে হামলা হয়েছে, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট 11টি স্থাপনা, এর মধ্যে তেল, পানি শোধনাগার সহ মার্কিন বেজগুলোকে, মানে বেজ সহ গুরুত্বপূর্ণ 11টি স্থানে কুয়েতের হামলা হয়েছে। আজকে কুয়েতের উপর ধোলাইটা বেশি হয়েছে, বাহরাইনের উপর ব্যাপক আক্রমণ চলছে, বলা যায় তাদের মোটামুটি পাগল করে ফেলছে। এই অবস্থায় এখন আসলে আর কিছু করার নাই দখলদার বাহিনীর। তারা এখন নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিনিময় ইরানকে বড় রকম ক্ষতিগ্রস্ত করতে চাইছে। তবে একটা কথা লাস্ট আমি ভিডিওতে বলে যাচ্ছি, সেটা হলো মুসলমানদের মধ্যে যেন এই ভুলটা না হয়, ইরানের বিরুদ্ধে যেন কোনো মুসলিম দেশ এই মুহূর্তে যুদ্ধে না জড়ায়। কারণ ইরানের সাথে মধ্যপ্রাচ্যকে জড়িয়ে দিয়ে ওরা কিন্তু কেটে পড়বে, এবং আমেরিকা এখন মধ্যপ্রাচ্যকে, ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যকে টেনে আনতে চাচ্ছে ইরানের বিরুদ্ধে। এটা যেন কোনোভাবেই না হয়। এটা হলে, বা পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যায়, মনে রাখবেন পাকিস্তানকে খেয়ে দেবে ইসরায়েল। কারণ কি, পাকিস্তানকে এখন ব্যবহার করবে, আমেরিকার মাধ্যমে ঢুকে যাবে, আমেরিকার আবরণে ঢুকে যাবে। তারপর, কারণ নিউক্লিয়ার ইরানেরটা ধ্বংস তো প্রায় করেই ফেলছে, ধরেন আছে বাকি কারটা পাকিস্তানেরটা। পাকিস্তানের লুভি, ক্ষমতা লুভি বা অর্থ লুভি জেনারেলরা যদি এবার পাকিস্তানটাকে বিক্রি করে দেন, আমার মনে হয় ভেতরে একটা বিশাল বিক্ষোভ দানা বাঁধবে। কারণ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের লাগিয়ে দেওয়ার এই খেসারত আসিফ মনির খুব ভালোভাবে দিতে হবে, কারণ তিনি অবৈধভাবে টিকে আছেন মার্কিন তাবেদার হয়ে। পাকিস্তানিরা তাকে আর এক নিমিষও রাখবে না যদি ইরানের বিরুদ্ধে হামলা করে বসে। কারণ মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের আক্রমণ, এটা মুসলিম জাতিগোষ্ঠীকে ধ্বংস করে ফেলবে, কিছু কিছু গণমাধ্যম দাবি করছে। পাশাপাশি ইরান ইউরোপ সহ পুরো পৃথিবীকে একটি বিশেষ বার্তা দিয়েছে। সেই বার্তাটি যারা গ্রহণ করবে, সঙ্গে ইরান তাদের জন্য স্পেশাল ঈদ ছাড় দেবে। ঈদে এখন 50%, 30% ছাড় দিচ্ছে না, ইরান কিন্তু ছাড় দিচ্ছে ইউরোপীয় এবং বিভিন্ন দেশকে। শুধু নেতা কাকু নয়,
আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি যুদ্ধের প্রধান ব্যক্তি যুদ্ধটা করানোর জন্য, বেন গভির, তিনিও নাকি ওপারে আছেন। একটু খোঁজ নেই। আর রজব তাইয়েফ এরদোয়ান শেষ পর্যন্ত ইসরায়েলের ব্যাপারে কি বলল সেই বিষয়টিও জানাবো আজকে। দর্শক আসেন আমি একটা একটা করে খবর আপনাদের দেওয়ার চেষ্টা করি। কি সবাই রেডি? জি, প্রথমে আমি যে খবরটি দিয়ে শুরু করতে চাই, না এটা পরে দিই, আমার অনেক দর্শক এখনো ঢোকে নাই, মাত্র 5,000-এর উপরে দেখা যাচ্ছে, আরো ঢোকেন, ওইটার পরে দিয়ে আগে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দেয়। রজব তাইয়েফ এরদোয়ান আরব বিশ্বকে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কেউ ইসরায়েলের ফাঁদে পড়ো না, কারণ ওই দেশটি ফলস ফ্ল্যাগ অপারেশন করছে। আমি গত কয়েকদিন ধরে কথাটি বলছি না, গত 3-4 দিন, যে নেতাকাকুর গোয়েন্দা বাহিনী মোসাদ ফলস ফ্ল্যাগ অপারেশন করে মধ্যপ্রাচ্যকে বা গালফ কান্ট্রিগুলোকে, আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইবে। এবার রজব তাইয়েফ এরদোয়ান সেই কথাটি বললেন যে তোমরা সর্বোচ্চ সতর্ক থাকো এবং বিবেক বুদ্ধিকে কাজে লাগাও, বোঝার চেষ্টা করো সব অপারেশন ইরানের নয়। কিছু ওই দেশটির কথা বলছেন যে তারা করছে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য। কে বলছেন? রজব তাইয়েফ এরদোয়ান। তিনি তার মুসলিম বন্ধুদের, আরব বন্ধুদের বলছেন যে অপারেশনগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় এগুলো ফলস ফ্ল্যাগ অপারেশন, তারা মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগাবার জন্য এই কাজটি করছে। তাই সর্বোচ্চ সবাই সতর্ক থাকো, ধৈর্য ধারণ করো, কেউ উত্তেজিত হয়ে কোনো যুদ্ধে জড়িয়ে যেও না। 2 নম্বর খবরটি হলো সৌদি আরবের উপর ব্যাপক চাপ আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তোমরা যুদ্ধে জড়াও, তোমরা যুদ্ধে জড়াও, নতুবাই হবে, সেই হবে, নানান রকম চাপ শুরু হয়ে গেছে। সৌদি আরব যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু সৌদি আরবকে বাধ্য করা হচ্ছে, বারবার চাপ দেওয়া হচ্ছে। তাই সৌদি আরব যদি যুদ্ধ শুরু করে কি করবে? তার ভ্যানগার্ড, তার মিত্র পাকিস্তানকে ডেকে এনে পরামর্শ করেছে পাকিস্তান কি করবে। পাকিস্তান লুবি দেশ, কিছু টাকা পয়সা চাইছে, পাকিস্তান মানে সেনাবাহিনী। তারপরও বলা যায় না, কারণ পাকিস্তানের জনগণ বা আমরা যে তথ্য পেয়েছি পুরোপুরি 100% হয়তো বা সত্য নাও হতে পারে। পাকিস্তান বলছে যে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে চাইছে না, কারণ দুটি মুসলিম দেশ, এতে পাকিস্তান নিজস্বভাবে ক্ষতিগ্রস্ত হবে। আবার এটিও বলছে পাকিস্তান যে সৌদি আরবের রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা করবে তাদের পাশে থাকার জন্য। দুই দিকেই পাকিস্তানের বক্তব্য পাওয়া গেছে। অর্থাৎ এখন সৌদি আরবের উপর চাপ আসছে মার্কিন ইসরায়েলি যে তোমরা যুদ্ধে জড়াও। আর সৌদি আরব যুদ্ধে জড়ানো মানে কি বুঝতে পারছেন তো? পুরো আরব রাষ্ট্র চলে আসবে, এটাই নিয়ম। পুরো আরবদের নিয়ে ইরানের বিরুদ্ধে লড়াইটা। ইরান তখন কি করবে? ম্যাসিভ আকারে আরবের মধ্যে হিট করবে। আরবের এত কিছু নাই, আরবও করবে, কারণ আরব প্রচুর টাকা দিয়ে আমেরিকার অস্ত্রগুলো কিনছে। কিন্তু মাঝখান দিয়ে কি হবে? আরবের যেই সম্পদ দিয়ে আরব আজকে কোটিপতি বা ধনকুবের, ইরান সেগুলো ধ্বংস করে ফেলবে। আরব তো সার্ভাইভ করা শিখবে না। এই আজকের আরব তো আর বেদুইন না, তারা তো আরাম আয়েসে বড় হয়েছে। তাদের খাবার পানি বন্ধ হয়ে গেলে অটোমেটিক তারা মরুভূমিতে মরে পড়ে থাকবে। ইরানের মতো লড়াই করার মানসিকতা আরবদের নাই। সো ইরান আরব, এই লড়াইটা আরবদের জন্য ভয়ঙ্কর হবে। ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর হবে। এই জন্য আরবদের এই যুদ্ধে জড়ানো একেবারে উচিত হবে না। দর্শক, আগামী গতকাল থেকে দখলদার দেশটির ভেতরে ইরান 4 দফা ম্যাসিভ অ্যাটাক করেছে এবং সূত্রগুলো বলছে যে তেল আবিব, হাইফা সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে, এখনো জ্বলছে। এবং বলা হচ্ছে যে ইরান যে বড় ধরনের মিসাইলগুলো হিট করেছে, ইরান বলছে যে তারা 1 টনের নিচে আর কোনো মিসাইল মারবে না। এখন সব উপরের আপগ্রেড মিসাইলগুলো মারবে, যেগুলো প্রচুর বিস্ফোরক থাকবে, ব্যাপক ক্ষয়ক্ষতি করা যায়। তো ইরানের গণমাধ্যমগুলো বলছে যে নেতা কাকুর বাড়ির যে শেল্টার জোনগুলো, প্রচুর শেল্টার ইরানের মিসাইলে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ যে শেল্টারগুলোতে মানুষ আশ্রয় নিত প্রাণী বাঁচার জন্য, সেই শেল্টার জোনগুলোতে এখন ইরান হিট করছে এবং সেখানে অনেকগুলো শেল্টার ধ্বংস হয়েছে, আগুন ধরে গেছে এবং অনেক মানুষ হতাহতের খবরও আসতে শুরু করেছে। তার মানে ইরান এখন বুঝতে পারছে বা দখলদার এখন বুঝতে পারছে যে আসলে তাদের যুদ্ধের গতি প্রকৃতি ভিন্ন দিকে যাচ্ছে এবং আমেরিকা ইসরায়েলও পাল্টা ইরানের মধ্যে বড় আকারে অ্যাটাক চালিয়েছে। রাতভর পুরো ইরানের মধ্যে শুধু বোম্বিং হয়েছে, মানে তীরের মতো শুধু মারা হয়েছে ইরানের বিভিন্ন আবাসন, বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। পারমাণবিক প্রকল্পের টার্গেট করে ইস্পাহান সহ কয়েকটি জায়গায় ব্যাপক আকারে
বোম্বিং করা হয়েছে। ওদের টার্গেট হলো যা কিছু আছে সব ধ্বংস করে পুড়ে ছাই করে ফেলবে। অর্থাৎ ইরানকে একদম নিঃশেষ করে ফেলার জন্য রাতেও ম্যাসিভ আকারে ইরানের মধ্যে আক্রমণ করেছে দেশ দুটি। আবার ইরানও পাল্টা তাদের দেশের ভেতর এখন ম্যাসিভ আকারে অ্যাটাক করছে, মানে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, আক্রমণের ধার এতটা বেড়ে গেছে এখন। তো এদিকে ট্রাম্প বলছেন যে খুব শীঘ্রই তারা যুদ্ধ বন্ধ করে ফেলবেন। একটি সূত্র দাবি করছে ইরানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, তিনি ইরানকে তার বিশেষ চ্যানেলে বার্তা দিয়েছে যে তারা যুদ্ধ বন্ধ করতে চায়, এজন্য আলোচনায় বসতে চায়। ইরান নাকি বলেছে যে না, যুদ্ধ তারা বন্ধ করবে না, তাদের সর্বোচ্চ নেতার প্রাণ চলে গেছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মারা গেছে, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ইরান এই যুদ্ধ সহজে বন্ধ করবে না। অর্থাৎ ওই ড্রাম কাকুকে আর একটু শিক্ষা দিবে, তারপরে হয়তো ইরান বন্ধ করবে, এইরকম কথাটি আমরা শুনতে পেয়েছি। তার মানে কি, ড্রাম সাহেব এই যুদ্ধে পরাজয়ের মুখ দেখে ফেলেছেন, যে কারণে তিনি স্টিভ উইটকফকে পাঠিয়েছেন যুদ্ধ বন্ধের জন্য। আর ইরান সব জানিয়ে দিয়েছে যে তারা বন্ধ করবে না, তারা যে ক্ষতি হয়েছে তাদের এই ক্ষতি পুষিয়ে তারপরে তারা বন্ধ করবে। এবং হরমুজ প্রণালীর জন্য ইরান বিশেষ ছাড় দিয়েছে, বিশেষ ছাড়, ঈদ ছাড়, রোজার ঈদের বিশেষ ছাড় দিয়েছে হরমুজ প্রণালীতে। কি জানেন, সেটি হলো যারা আমেরিকা এবং ইসরায়েলের রাষ্ট্রদূত বের করে দিবে তাদের দেশ থেকে ঘাট ধরে, তাদের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করার অনুমতি দেওয়া হবে। অর্থাৎ যদি বাংলাদেশ আমেরিকান রাষ্ট্রদূতকে বা ইসরায়েলের রাষ্ট্রদূত, যদিও বাংলাদেশে ইসরায়েলের অফিস নেই, বের করে দেয়, তাদের কার্যালয় বন্ধ করে দেয়, তখন বাংলাদেশের জন্য হরমুজ প্রণালীর গ্যাস বা তেল নেয়ার যেই বিশেষ জাহাজ, এটির অনুমতি পাবে ইরানের কাছ থেকে। একইভাবে ইউরোপকে একই প্রস্তাব দিয়েছে ইরান, যে ইউরোপের দেশ, তোমরা তেলের সংকটে আছো জানি, তোমরা যদি তোমাদের দেশ থেকে আমেরিকা ইসরায়েলের দুধ বের করে দাও, অফিস বন্ধ করে দাও, সেক্ষেত্রে তোমাদের জাহাজকে আমরা আসা যাওয়ার অনুমতি দেব, তোমাদের উপর আমরা হামলা করব না। মানে কি চমৎকার প্রস্তাব দিছে ইরান, বুঝছেন? রাজনীতি শিখছে কোথায় ইরান আল্লাহ ভালো জানে। এখন সেইভাবে হরমুজ প্রণালীতে ট্রাম্প আসতে যাচ্ছেন বারবার। যখনই ট্রাম্প আসতে শুরু করেন, ইরানের মিসাইল ড্রোন সেই জাহাজগুলোকে টার্গেট করে, সেই জাহাজে তারা খেয়ে, আপনারা জানেন যে মার্কিন যুদ্ধ জাহাজ সবচেয়ে বড় যেই রণতরী আব্রাহাম লিঙ্কন, ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটি আমাদের ইরানের জলসীমা থেকে পালিয়ে চলে গেছে ভারত মহাসাগরে। কয়েকটি সূত্র দাবি করছে যে ইরান যখন সেগুলোকে, মানে সেই আব্রাহাম লিঙ্কনকে তাড়া করে হিট করে, কিছুটা ক্ষতিগ্রস্ত হয় এমন তথ্য কেউ কেউ দিয়েছেন এবং বলছেন যে তারা আমেরিকা ইরানের হাত থেকে বাঁচার জন্য পাগলাদের নৌকা ধাক্কা দিচ্ছে, এখন পাগলার হাত থেকে নিজের সবচেয়ে দামি রণতরী বাঁচাবার জন্য সেটা বহুদূর পালিয়ে ভারত সাগরে গিয়ে আশ্রয় নিয়েছে। বলা হচ্ছে আরো দুটো, এর মধ্যে আরেকটি চলে এসছে এবং 3 নম্বর যুদ্ধ রণতরীও আসতে শুরু করেছে ইরানকে ঘিরে ফেলার জন্য। অর্থাৎ 3টি রণতরী এখন আনতে যাচ্ছে আমেরিকা, কারণ শিগগিরই হয়তো আমেরিকা বুঝতে পেরেছে যে তার মধ্যপ্রাচ্যে তার সফর বাতিল হয়ে যাবে, মানে তার যে ঘাঁটিগুলো এগুলো বন্ধ হয়ে যাবে। ইরান যেভাবে অ্যাটাক করেছে মধ্যপ্রাচ্যে, তার ঘাঁটিগুলোর অবশিষ্ট খুব কম আছে। তো দুটো আছে, আরো একটি, মোট 3টি রণতরী এখন ইরানের 3 দিকে সেট করার জন্য কাজ শুরু করছে আমেরিকা। দর্শক, পাশাপাশি আরব রাষ্ট্রের মধ্যে প্যাট্রিয়ট এবং থার্ডের যে সিস্টেমগুলো, রাডার সিস্টেমগুলো বসানো ছিল, ইরান তো এগুলো সব ধ্বংস করে ফেলেছে। এবার সাউথ কোরিয়া থেকে আমেরিকা তার থার্ডের প্রতিরক্ষা যেই সিস্টেম সেটি চেয়েছে। সাউথ কোরিয়াকে বলছে, তোমাকে যে আমরা দিয়েছিলাম থার্ড প্রতিরক্ষা সিস্টেমটি, এটি আমাদেরকে দাও, আমরা প্রচুর পরিমাণে ধোলাই খেয়ে আমরা সোজা হয়ে গেছি, এখন আমাদের রক্ষার জন্য তোমাদের থেকে লাগবে। এর আগে চেয়েছিল ইউক্রেন থেকে, এবার সাউথ কোরিয়া থেকে চেয়েছে আমেরিকা। আন্দাজ করতে পারতেছেন যে আমেরিকা কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, এগুলো দিয়ে কিন্তু আন্দাজ করা যায়। আসেন এবার আপনাদের যে খবরটির জন্য বসে আছেন সেই খবরটি দেই। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গণমাধ্যম তাসনিম নিউজ, তারা আজকে যে বিষয়টি শিরোনাম করেছে, নেতানিয়াহু ওপারে চলে গেছে অথবা গুরুতর ইনজোর্ড, মানে খুব বাজেভাবে আহত। আমি শুধু তাসনিম নিউজ নামিয়ে জন্য নেতা কাকুর বাড়ির গণমাধ্যমগুলোকে একটু যাচাই করলাম। ইসরায়েলের অনেকগুলো গণমাধ্যম দাবি করেছে যে
নিউজটি কাছাকাছি, অর্থাৎ নেতানিয়াহু একজন মারা গেছেন। তারা বলছেন যে এই নেতানিয়াহু না, তার ভাই ইদু নেতানিয়াহু, ইদু। কিন্তু তারা অস্বীকার করছে না যে মারা গেছেন, মানে মারা যাননি এটি তারা বলছেন না। পাশাপাশি তাসনিম নিউজ বলছে গত 3 থেকে 4 দিন, অর্থাৎ যেদিন আমরা প্রথম আপনাদেরকে লিড করেছিলাম যে তার অফিসে হামলা হয়েছিল, এরপর থেকে কিন্তু তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মিস্টার বেন গভীরের হদিশ পাওয়া যাচ্ছে না। বলা হচ্ছে বেন গভীরও ওপারে চলে গেছেন বিনা টিকেটে। আসেন, তাসনিম নিউজ যে কথাগুলো বলছে আমরা সংক্ষিপ্ত একটু বলি। তারা 5টি ধাপ উল্লেখ করেছে। প্রথমটি হলো নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে তার শেষ ভিডিও পোস্ট হওয়ার প্রায় 3 দিন হয়ে গেছে এবং তার শেষ ছবি প্রকাশিত হওয়ার প্রায় 4 দিন হয়ে গেছে। এরপর নেতানিয়াহুর নামে লেখা কয়েকটি বক্তব্য টেক্সট ভিত্তিক, মানে নেতানিয়াহুর কে যে তার অফিসে হামলার পর আমরা বলেছিলাম যে তিনি নাই ওপারে চলে গেছেন, তারপর আজকে 4 দিন হয়ে গেল, নেতানিয়াহুর কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি। যা পাওয়া গেছে সব পূর্বের। কয়েকটি টেক্সট আসছে, টেক্সট তার অ্যাডমিন করতে পারে। আমার অ্যাডমিন কিন্তু ফেসবুকের কন্ট্রোল তার হাতে আছে। আমি না থাকলে সে করতে পারবে, কিন্তু আমার ভিডিও সে করতে পারবে না। আমার ভিডিও আমাকে এখানে বসে করতে হবে। তো এটি বলছে যে প্রথম নেতানিয়াহুর মৃত্যুর বা মারা গেছেন এর প্রথম প্রমাণটি হলো গত 4 দিন ধরে তার ফেসবুকে বা তার ওয়ালে, তার সোশ্যাল অ্যাকাউন্টে নতুন কোনো ভিডিও আসেনি, শুধু টেক্সট আসছে, যেখানে ট্রাম্প কয়েক ঘন্টা পর পরই নতুন বার্তা দিচ্ছেন এবং এই যুদ্ধে নেতানিয়াহু প্রতিদিনই কিছুক্ষণ পর পর বার্তা দিয়েছেন, কিন্তু গত 4 দিন কোনো বার্তা নেই কেন? নাম্বার 1। নাম্বার 2, নেতানিয়াহু শেষ ভিডিও প্রকাশের আগে প্রতিদিন কমপক্ষে একটি ভিডিও, কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। তবে গত 3 দিনে একটি ভিডিও না পাওয়ায় জল্পনা আরো তীব্র আকার ধারণ করেছে। বুঝতে পারছেন তো? 3 নম্বর, বেশ কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে যে 8 মার্চ এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহুর বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন মোকাবেলা করার জন্য। 4, বলা হচ্ছে যে জ্যারেড কুশনার, ট্রাম্পের জামাতা, এবং স্টিভ উইটকফ, ট্রাম্পের বিশেষ প্রতিনিধি, এর ইসরায়েলে পরিকল্পিত সফর বাতিল করা হয়। অর্থাৎ এই দুজনের ইসরায়েল সফর ছিল, এটি বাতিল করা হয়েছে কারণ নেতানিয়াহুর হদিস নেই, যা আজ নির্ধারিত ছিল। এবং এই পরিস্থিতি সম্পর্কে মানে আজকে মেবি তাদের এই বৈঠকটি হওয়ার কথা ছিল জ্যারেড কুশনার এবং উইটকফের সাথে, সেটিও বাতিল করা হয়েছে। তার মানে নেতানিয়াহু হয় ওপারে গেছেন, নাহলে ভয়ঙ্করভাবে আহত হয়েছেন। 5, এলিসি প্রাসাদও ফরাসি রাষ্ট্রপতি, অর্থাৎ এলিসি প্রাসাদ ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন এবং নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথোপকথনের তারিখ নির্দিষ্ট ছিল, সেটিও বাতিল করা হয়েছে এবং এই কথিত কথোপকথনের কেবল একটি টেক্সট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে তাদের মধ্যে নাকি একটা কথোপকথন হয়েছে, যেটি বাতিল হয়ে গেছে, তার মধ্যে কোনো ভিডিও বার্তা পাওয়া যায়নি, একটা টেক্সট শুধু দেওয়া হয়েছে। এগুলো এই 5টি তাসনিম নিউজ উল্লেখ করছে যে এই 5টি কারণে প্রমাণ হচ্ছে যে তিনি ওপারে চলে গেছেন, কারণ আজকে 3 থেকে 4 দিন তার নতুন কোনো ভিডিও আসেনি। এখন ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে যে নেতানিয়াহু নয়, তার ভাই ইদু নেতানিয়াহু, একজন হলো বেঞ্জামিন নেতানিয়াহু, একজন হলো ইদু নেতানিয়াহু নাকি ওপারে চলে গেছেন। তবে সম্ভাব্য ইসরায়েলের যে গণমাধ্যমগুলো এই খবরটাকে মিথ্যা বলছে না, এটাকে উড়িয়ে দিচ্ছে না, কিন্তু তারা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে, কেন যেন মনে হয় সামথিং ইজ রং। আপনারা একটু বেশি বেশি দোয়া শুরু করে দেন ভাই, এ রোজার মধ্যে খায় না খায় দোয়া শুরু করেন, বুঝছেন তো? কি দোয়া করবেন? আর দোয়া শেখাবো না আপনাদের। এখন নেতা কাকুর অবস্থা কিভাবে জানবো বুঝতেছি না, বাট নেতা কাকুর বিষয়টি এখন থেকে, আজকে থেকে ধরেন জোরালো হবে, প্রকট হবে। তিনি যদি বেঁচে থাকেন, তিনি মিডিয়ার সামনে আসতেই হবে, কারণ ইরানের গণমাধ্যম দাবি করে বসছে তিনি ওপারে চলে গেছেন। সো তিনি যদি থাকেন, আজকালকের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে তিনি তার ভিডিও বার্তা পাঠাবেন। এআই ভিডিও না, ডাইরেক্ট ভিডিও আসবে। আর যদি তিনি না থাকেন, তাহলে এটাকে আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো কি ঘটতে যাচ্ছে। শুধু এটি নয়, ইসরায়েলের এই যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তিটি, নিরাপত্তা মন্ত্রী, সিকিউরিটি মন্ত্রী বেন গাভির, তিনিও নাকি ওপারে চলে গেছেন। যদিও ইসরায়েল বলছে তিনি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন, বাট খবরে বলা হচ্ছে যে তিনি ওপারে চলে গেছেন। যদি এটি সফল হয় তাহলে ইরান সাকসেস, কারণ ইরান তার সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, ইরান তার সর্বোচ্চ নেতাকে খাবে,
এই টার্গেট বা এই ঘোষণা ইরান দিয়েছিল। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। আজ রাতে আবার আসবো, মানে ইফতারের পরপরই আবারও আসবো বিশেষ লাইভে। যদি আমরা এর মধ্যে ব্রেকিং কিছু পেয়ে যাই ইফতারের আগে আবার আসবো ইনশাআল্লাহ। মানে আজকে যে খবরগুলো দিলাম আপডেট, তার চেয়ে যদি বেটার কিছু চলে আসে হাতে, আমরা যে কোনো সময় লাইভে চলে আসবো। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।